নমস্কার, আমি স্বর্ণালী। শুরু করছি পলিটিক্স। জ্বলেছিল আগুন, ঝরেছিল রক্ত, হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদ, মালদায়, কিন্তু সরকার তাকে সামলাতে পেরেছে কড়া হাতে। এই হিংসার পেছনে একটা বড় ভূমিকা ছিল ইন্টারনেটে ছড়ানো গুজবের। সেই ভুয়ো খবর থামাতেই ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল এই সব হিংসা আক্রান্ত এলাকায়। কিন্তু নিভেছে আগুন, খুলে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা, স্বাভাবিক জনজীবন, শুরু হয়েছে আমদানি রপ্তানি। এই পরিস্থিতিতে শনিবার মুর্শিদাবাদ সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান তিনি। শামশেরগঞ্জে রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে এদিনই মুর্শিদাবাদ যান জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। জেলা থেকে প্রাণ বাঁচিয়ে প্রচুর মানুষ চলে গেছেন মালদার। শুক্রবার সেখানের আশ্রয় শিবিরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদায় আক্রান্তদের ক্যাম্পে যেতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। শনিবার মালদা থেকে মুর্শিদাবাদে পৌঁছেছেন রাজ্যপাল। মুর্শিদাবাদের একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়েছিল। ধুলিয়ানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তি এবং তাঁর ছেলের। শনিবার জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান সিভি আনন্দ বোস। Having a reality check in the field, I listen to the people who are affected. I understand their sentiments and feeling. Certainly appropriate action will be taken. এদিন এলাকা পরিদর্শনের সময় শামশেরগঞ্জের বেদবোনা এলাকায় রাজ্যপাল না দাঁড়ানোয় বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। রাজ্যপালের কনভয়ের পিছনের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের অশান্তিতে যাঁরা ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ, তাদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল মালদা মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মুখ্যমন্ত্রী এখনই তাঁকে উপদ্রুত এলাকায় যেতে বারণ করেছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করেই রাজ্যপালের এই সফর। ইতিমধ্যে রাজ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। অশান্ত এলাকাগুলি ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ও ডেপুটি সম্পাদক। ঘরছাড়াদের আশ্রয় শিবিরে যান তারা, কথা বলেন ঘরছাড়াদের সঙ্গে। इसी को ही देख रहे हैं, इन लोगों को समझ पा रहे हैं, उनका दर्द दुख हम समझ पा रहे हैं। मुझे लगता है कि अभी समय एक बार मैं उन सभी के साथ मिल लेती हूँ। किसी को भी नहीं छोड़ा है, बहुत तकलीफ की बात है। हम थोड़ा सा एक बार जब सबके साथ दौरा होगा उसके बाद बात करेंगे। শনিবার শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়ে শামশেরগঞ্জে পৌঁছয় কংগ্রেসের প্রতিনিধি দলও। দলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসির সাধারণ সম্পাদক অম্বা প্রসাদ এবং কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব। প্রশাসনের উদ্যোগে শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আশ্রয় শিবিরে থেকে যাঁরা নিজেদের বাড়ি ফিরছেন, তাদের জন্য জরুরি কিছু আসবাবপত্রও দিচ্ছে প্রশাসন। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। কলকাতা টিভি। হাল ফেরাতে লালের ডাক। রাজ্য জুড়ে সাম্প্রতিককালে তৈরি হয়েছে একের পর এক ইস্যু, কিন্তু কোনো কিছুতেই সেইভাবে পালে হাওয়া লাগেনি সিপিএম এর। মিছিল হয়েছে, মিটিং হয়েছে, প্রবীণ থেকে তরুণ গলা ফাটিয়েছেন সিপিএম এর সব নেতাই, কিন্তু অবস্থা যেমন ছিল তেমন। এবার সিপিএম এর বিভিন্ন গণসংগঠনের তরফে রবিবার ব্রিগেড ময়দানে সমাবেশ। ছুটির দিন হলেও ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় মিছিল এবং সমাবেশের জেরে কলকাতার বিভিন্ন অংশে যানজটের আশঙ্কা করছে পুলিশ। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। 26-এর ভোটের প্রায় এক বছর আগে বামীদের সমাবেশ ঘিরে তরজা। প্রশ্ন উঠছে, ব্রিগেড ভরলেও ভোট কি ফিরবে? রাজ্য রাজনীতিতে মেরুকরণের প্রবণতা বজায় রাখার চেষ্টা জারি। শিক্ষা, স্বাস্থ্য সহ নানা দুর্নীতির প্রশ্ন মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে মেরুকরণের ধাক্কায়। এমতাবস্থায় কৃষক, শ্রমিক সহ প্রান্তিক অংশের মানুষের রুটি রুজির প্রশ্নে জোর দেওয়ার ডাক দিয়ে ব্রিগেড সমাবেশে যাচ্ছে সিপিএম। এবারের ব্রিগেডের উদ্যোক্তা সিপিএম এর শ্রেণীভিত্তিক সংগঠন কৃষক, ক্ষেতমজুর এবং শ্রমিক ফ্রন্ট। 26,000 শিক্ষকের চাকরি বাতিল থেকে ওয়াকফ আইনের প্রতিবাদ। ব্রিগেড সমাবেশে থাকবে একগুচ্ছ ইস্যু। রবিবারের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ঠিক হয়েছে সমাবেশের দিন হাওড়া ও শিয়ালদহ স্টেশন সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে মোট 7টি মিছিল হবে ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে।
উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবার 1 লক্ষেরও বেশি মানুষ ব্রিগেডে আসবে বলে দাবি করা হয়েছে। রবিবারের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। রবিবারের ব্রিগেড সমাবেশের আগে স্বাভাবিকভাবেই তার প্রস্তুতি শুরু হয়েছে শহর কলকাতায়। উত্তরবঙ্গ থেকে যে সমস্ত বাম প্রতিনিধিরা আসবেন ব্রিগেড সমাবেশে যোগদান করতে, তাদের রাত্রিবাসের জন্য রামলীলা ময়দানে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাই সেখানে আচ্ছাদন দেওয়া হয়েছে। আর এই রামলীলা ময়দান থেকেই রবিবার সকালে ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন বাম, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন, তার পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা। ছোট বড় মিছিলের জেরে বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন অংশে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। ব্রিগেড ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রায় 2500 ফোর্স মোতায়েন থাকবে। শহরের বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মিলিয়ে 7টি মিছিল বেরোবে ব্রিগেডের উদ্দেশ্যে। মিছিল আসবে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, যতীন দাস, যাদবপুর, বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে। সমস্ত মিছিলকে কর্ডন করবেন একজন এসি পদমর্যাদার অফিসার। মেইন পয়েন্টগুলোতে থাকবে পুলিশ পিকেটিং। প্রায় 12টি অ্যাসিস্ট্যান্স বুথ ও অ্যাম্বুলেন্স রাখা হবে। ব্রিগেড ময়দান চত্বরের দায়িত্বে থাকবেন জয়েন্ট সিপি এবং ডিসি পদমর্যাদার অফিসাররা। সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি ব্রিগেডে জনসভার ডাক দিয়ে থাকে। তবে 26-এর বিধানসভার ভোট প্রায় 1 বছর বাকি। তাই এখন থেকেই 0 থেকে নম্বর বাড়াতে জোর বামেদের। 2026-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়াতে বামেরা কি পারবে তাদের পুরনো ভোটকে তাদের বক্সে ফিরিয়ে আনতে, নাকি গত কয়েকটি নির্বাচনের মতোই তারা 5-6 শতাংশেই নেমে থাকবে এবং তাদের যে গণতন্ত্রের, তাদের যে বিধায়ক, এমপি এবং বিভিন্ন পৌরসভা দখলের যে স্বপ্ন, সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? তাদের কি গণতন্ত্রে শূন্যতেই তারা থেকে যাবেন, নাকি এই মঞ্চকেই ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে বামেরা দেখবেন? ব্রিগেডের ভিড় কখনোই ভোট নির্ধারণের মাপকাঠি হতে পারে না। তবে ব্রিগেডের জনসমাগম অরাজনৈতিক লোকজনের মধ্যে কিছুটা হলেও প্রভাব ফেলে। তাই প্রতিটি রাজনৈতিক দল ব্রিগেডের জনসভা সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। একসময় বামেরা যাঁদের ভোটে জিতত, সেই কৃষক, ক্ষেত মজুর, গরিব, খেটে খাওয়া মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হয়ে গিয়েছে। সেখানে আঘাত হানাই রবিবারের ব্রিগেডের লক্ষ্য। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন সংগঠনের সঙ্গে যুক্ত বাম নেতারাই এবারের ব্রিগেডের বক্তা। দেবজ্যোতি ঘোষ, সত্যসুন্দর ভট্টাচার্য ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। রাজ্যে বিজেপির করুণ অবস্থা। সুকান্ত বনাম শুভেন্দু তরজা তো হিন্দি সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যের চেহারা নিচ্ছে। আদর্শগতভাবেও বাংলায় পিছিয়ে আছে তারা। শুদ্ধ শাকাহারী কি করেই বা পারবে বাঙালির বাড়ি। একই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি এখনো নির্বাচিত হয়নি। বিধানসভা নির্বাচনের বাকি আর 1 বছর। সাংগঠনিকভাবে অগোছালো রাজ্য বিজেপি ঘর গুছানোর পদক্ষেপ করছে। ইতিমধ্যেই 10 দিন রাজ্যের বিভিন্ন জেলায় থেকে আরএসএস প্রধান মোহন ভাগবত সংঘের সদস্যদের নিচু তলার সংগঠনের মেরামতিতে পুরনোদের সক্রিয় করার নির্দেশ দিয়ে গেছেন। এবার একই পথে হাঁটল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক বৈঠকে জেলা কমিটিতে পুরনো কর্মীদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। এই সিদ্ধান্তের ফলে আদতে আদি বিজেপি কর্মীদের ওপরেই কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখলো বলে মনে করছে বিজেপির একাংশ। শুভেন্দুর সঙ্গে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছিল, সেই তৎকাল বিজেপি যদি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে গোসা করে ঘরে খিল দেয়, তাহলে তা দলেরই মাথা ব্যথার কারণ হবে। রাজ্য বিজেপির পুরনো ও নতুন দ্বন্দ্ব চলছে তো চলছেই। 26-এর ভোটের আগে পুরনোদের নামাতে সক্রিয় দিল্লির নেতারা। কার্যত সাংগঠনিক বৈঠকে সেই কথা বুঝিয়ে দিলেন সুনীল বনসল। শুক্রবার জেলা সভাপতি এবং রাজ্য নেতাদের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল বলে দিলেন 50% পুরনো কর্মীদের জেলা কমিটিতে জায়গা দিতে হবে, যার মানে দাঁড়ায় আদি বিজেপিকেই ভরসা করছে কেন্দ্রীয় নেতারা। নতুন বিজেপি বা তৎকাল বিজেপির উপর ভরসা কম রাখছে। 2017 থেকে রাজ্য বিজেপিতে এই বিতর্ক চলছে। পুরনোরা হারিয়ে যাচ্ছে, নতুনদের গুরুত্ব
দূরত্ব বাড়ছে। এই জন্য বহু পুরনো কর্মী বসে গেছেন। অনেকে দিল্লির দরবারে মেল করেছেন দলের করুণ অবস্থা নিয়ে। 10 দিনের সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত পুরনোদের আবার মাঠে নামার নিদান দিয়েছিলেন। কার্যত সেই মতো 26-এর ভোটের আগে জেলায় জেলায় নতুন কমিটিতে পুরনো কর্মীদের কাজে যুক্ত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির মতে শুধু নতুন দিয়ে ক্ষমতায় আসা যাবে না, 2021-এর বিধানসভা নির্বাচন তার প্রমাণ। তাই এবার পুরনোদের সঙ্গে নিয়ে চলতে নির্দেশ দেওয়া হলো। বিজেপি নেতৃত্বদের একাংশের দাবি, এর ফলে শুভেন্দু অধিকারীর হাত ধরে যারা জেলায় জেলায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, সংশ্লিষ্ট জেলায় দলের মধ্যে তাদের প্রভাব কিছুটা হলেও কমতে পারে। কারণ এরা সবাই তৃণমূল থেকে রাতারাতি বিজেপিতে এসে স্থানীয় নেতৃত্বের থেকে দলের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছিলেন, যা নিয়ে ক্ষোভ তৈরি হয় আদি বিজেপি কর্মীদের মধ্যে। তাই তারা তুলনায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। এই বিষয়টি নজর এড়ায়নি কেন্দ্রীয় নেতৃত্বের। আর সেই কারণেই আদি বিজেপি কর্মীদের উপর ভরসা রেখে তথাকথিত তৎকাল বিজেপি কর্মীদের থেকে নেতৃত্বের হ্রাস নিয়ে নেওয়া হলো, যা খানিকটা হলেও ধাক্কা দেবে দলের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ গোষ্ঠীকে। ফলে প্রশ্ন উঠছে, গত কয়েক বছরে জেলায় জেলায় দলের যে অংশের হাতে নেতৃত্বের হ্রাস ছিল, সেই তৎকাল বিজেপি এবার কি করবে? অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের পরীক্ষা, আদি ও তৎকালের ভারসাম্য তারা কিভাবে বজায় রাখতে পারবেন? আগামী বিধানসভা নির্বাচনে সেই ভারসাম্য যত মসৃণ ও মজবুত হবে, দলের ফল তত ভালো হবে। আর তাই কর্মসূচিতে জোর দিচ্ছে বিজেপি নেতৃত্ব। সব জেলায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা করতে বলা হয়েছে দলের কর্মীদের এবং দলকে আন্দোলনমুখী করতে বলা হয়েছে। কলকাতা টিভি। আবারও সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। অখিলেশ যাদব কটাক্ষ করেছিলেন বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে, সরাসরি অমিত শাহকেই। শাহের জবাব ছিল, বিজেপিতে কোনো পরিবারের সদস্য বছরের পর বছর সভাপতি থাকতে পারে না, এখানে পদ্ধতি মেনে সভাপতি নির্বাচন হয়। কিন্তু এই জবাবের পরেও সভাপতি নির্বাচন নিয়ে বিজেপির টালমাটাল থামেনি। সেই অবস্থা সম্ভবত সামলে উঠতে চলেছে বিজেপি। এখন প্রশ্ন একটাই, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে? নাড্ডার উত্তরসূরির নাম বাছাই নিয়ে জল্পনা এক প্রকার তুঙ্গে। 30শে মার্চ নাগপুরে আরএসএস এর দপ্তরে বৈঠকের পরেও সভাপতি নির্বাচন নিয়ে ধন্দের শেষ ছিল না। তবে আর দেরি করতে চায় না গেরুয়া শিবির। তাই সভাপতি নির্বাচন ঘিরে দলের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৎপরতা। কারণ 20শে এপ্রিল থেকেই শুরু হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। শীর্ষ নেতৃত্বের বৈঠকে উঠে এসেছে মনোহর লাল খট্টর, ভূপেন্দ্র যাদব বা ধর্মেন্দ্র যাদবের নাম। বদল হবে রাজ্য সভাপতি পদেও, তেমনটাই গুঞ্জন গেরুয়া শিবিরে। দলের নতুন সভাপতি নির্বাচন ঘিরে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়েছে। একদিকে নিজেদের ঘনিষ্ঠ কোনো নেতাকে সভাপতি পদে বসাতে চেয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কারণ ঘনিষ্ঠ কাউকে সভাপতি পদে বসিয়ে দলের উপরে প্রভাব বজায় রাখাই মোদী শাহের লক্ষ্য। অন্যদিকে আরএসএস চাইছে দলের শীর্ষ পদে তাদের পছন্দের কাউকেই বসানো হোক। সেই জট কাটাতে একের পর এক বৈঠকও বসেছেন শীর্ষ নেতারা। আরএসএস এর সদর দপ্তর নাগপুরে ছুটে যেতে হয়েছে মোদীকে। এই টানাপোড়েনের মাঝে এবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনে তৎপরতা দেখা গেল দলের অন্দরে। সূত্রের খবর, চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম। মঙ্গলবার এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সেখানে একাধিক রাজ্যে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপর সভাপতির প্রশ্নে ঐকমত্যে পৌঁছতে মোদীর বাসভবনে বৈঠকে বসেন নাড্ডা, শাহ, রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বৈঠক থেকে উঠে এসেছে একাধিক সম্ভাবনা। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব। পাশাপাশি নাম রয়েছে সাধারণ সম্পাদক সুনীল বনসাল, স্মৃতি ইরানি, দলের মহিলা মোর্চার প্রধান বন্থি শ্রীনিবাসনের। সূত্রের খবর, মোদী শাহর প্রথম পছন্দ খট্টর, যিনি আরএসএস এর প্রচারক হিসেবে দীর্ঘ সময় মোদীর সঙ্গে কাজ করেছেন। তাকে দলের সভাপতি করতে পারলে দলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন মোদী। মোদী শাহের পছন্দে কি আদৌ সায় আছে সংঘের? সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ সংঘ যদি সত্যি সত্যি তাদের প্রতিনিধিদের বিজেপি থেকে প্রত্যাহার করে নেয়, তাহলে সাংগঠনিকভাবে বিজেপির সংকটে পড়বে। তাই এই অচলাবস্থা কাটাতে নতুন করে আলোচনায় বসতে পারে বিজেপি এবং আরএসএস। আগামী সপ্তাহে দুই শিবিরের আলোচনার সম্ভাবনা।
দলের সংবিধান অনুসারে সর্বভারতীয় সভাপতি নির্বাচনের আগে কমপক্ষে 19টি রাজ্যের সভাপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা, পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে সভাপতি নির্বাচনের কাজ এখনো বাকি। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নির্বাচন ঘিরেও নানা জল্পনা। হাতে আর একটা বছর, বিধানসভা নির্বাচনের আগে দলের ভিত মজবুত করতে কার উপরে ভরসা করবে পদ্ম শিবির, সেই নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে আর কিছুদিনের মধ্যে, এমনটাই খবর বিজেপি সূত্রে। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। সংঘাত নয়, মহারাষ্ট্রই শেষ কথা, এই কথাই বললেন রাজ ঠাকরে। তার সঙ্গে সহমত উদ্ধব ঠাকরেও। সত্যিটা হলো, রাজ এবং উদ্ধবের ঝামেলার ফায়দা তুলছে বিজেপি। বাদ যায়নি শিন্ডের শিবসেনাও, যদিও রাজনৈতিক স্রোত চলছিল একটানাই। বিজেপির নীতিকে নিশানা করেছিলেন রাজ ঠাকরে, আর উদ্ধব ঠাকরে তো ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের বড় মুখ। এহেন পরিস্থিতিতে এদের হাত মেলানো মারাঠি ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে, ধাক্কা দিতে পারে বিজেপিকে। মহারাষ্ট্রের রাজনীতিতে কি নতুন মোড় আসতে চলেছে? ঠাকরে পরিবারের দুই শক্তিশালী মুখ উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে দীর্ঘ দ্বন্দ্ব ভুলে এক হতে পারেন, এমন ইঙ্গিত স্পষ্ট। 2005 সালে রাজ ঠাকরে শিবসেনা ছাড়ার পর থেকে দুই শিবিরে বিভক্ত ছিলেন তারা, কিন্তু সম্প্রতি প্রকাশ্যে বক্তব্যে দুজনেই মহারাষ্ট্রের স্বার্থে ঐক্যের বার্তা দিয়েছেন। এক পডকাস্টে রাজ ঠাকরে বলেন, উদ্ধব ও আমার মধ্যে বিরোধ তুচ্ছ, মহারাষ্ট্র তার থেকেও বড়। এটা শুধু আমার ইচ্ছের বিষয় নয়, গোটা মারাঠি সমাজের স্বার্থে আমাদের এক হওয়া উচিত। উদ্ধব ঠাকরেও বলেন, আমি ব্যক্তিগত বিরোধ ভুলতে রাজি, তবে যাঁরা মহারাষ্ট্র বিরোধী কাজ করবেন তাদের সঙ্গে হাত মেলাতে পারি না। উভয় রাজ্যের স্কুলে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁদের মতে হিন্দিকে চাপিয়ে দেওয়া মারাঠি ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে আলোড়ন, কারণ যদি উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে এক হন তাহলে বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে। বর্তমানে বিজেপি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা ভেঙে একনাথ শিন্ডের নেতৃত্বে সরকার চালাচ্ছে, কিন্তু রাজ ও উদ্ধব যদি আবার এক হয়ে যান তবে মহাবিকাশ আঘাড়িতে এনসিপি, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিবসেনার হাত আরো শক্ত করবে রাজ ঠাকরের নবনির্মাণ সেনা। সেক্ষেত্রে শিন্ডে গোষ্ঠী দিয়ে শিবসেনার যে অংশ চলে গিয়েছিল তা আবার ফেরত আসতে পারে। রাজ ঠাকরে সম্প্রতি ছাবা ছবিটি নিয়ে এবং ঔরঙ্গজেবের সমাধি ভাঙা নিয়ে বিজেপির রাজনীতির তীব্র নিন্দা করেছিলেন। উদ্ধব ঠাকরে তো ইন্ডিয়া জোটের বড় মুখ, একজোট হলে তাঁরা মারাঠি ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারেন, ফলে বিজেপির ঘরে ফাটল ধরতে পারে, বিশেষত মুম্বাই, পুনে ও পশ্চিম মহারাষ্ট্রে। এবছরেই বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট, সেই ক্ষেত্রেও বিজেপির ওপর যথেষ্ট চাপ ফেলতে পারে জোট। সব মিলিয়ে ঠাকরে বনাম ঠাকরে দ্বন্দ্ব যদি ঐক্যে পরিণত হয় তাহলে মহারাষ্ট্রের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পালাবদলের সম্ভাবনা প্রবল। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। নিজের দেশেই প্রতিবাদের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। তুঘলকি আচরণের দিকে আঙুল তুলছে আমেরিকার সাধারণ মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকাল এবং ধনকুবের এলন মাস্কের প্রভাবশালী ভূমিকার প্রতিবাদে আমেরিকা জুড়ে ফের বিক্ষোভের ঢেউ উঠেছে। 19 এপ্রিল 50501 মুভমেন্টের ডাকে একযোগে 50টি রাজ্যে 400রও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল স্লোগান, একদিনে 50টি রাজ্যে 50টি প্রতিবাদ। 5 এপ্রিল হ্যান্ডস অফ নামের সফল বিক্ষোভের পর এটাই সবচেয়ে বড় গণ আন্দোলন হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 50501 নামের এই উদীয়মান সংগঠনটি যুক্তরাষ্ট্রের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে একটি সোশ্যাল সাপোর্ট ওয়েব গড়ে তুলতে চায়, বিশেষত সেই সব প্রান্তিক সম্প্রদায়ের জন্য যারা ট্রাম্প প্রশাসনের নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিবাদীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন বৈধ অবৈধের সীমা ছাড়িয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফার শাসনকাল ও ধনকুবের এলন মাস্কের প্রভাবশালী ভূমিকার প্রতিবাদে দেশজুড়ে ফের বিক্ষোভের ঢেউ উঠেছে। 19 এপ্রিল 50501 মুভমেন্টের ডাকে একযোগে 50টি রাজ্যে 400রও বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল স্লোগান, একদিনে 50টি রাজ্যে 50টি প্রতিবাদ। 5 এপ্রিল হ্যান্ডস অফ নামের সফল বিক্ষোভের পর এটাই সবচেয়ে বড় গণ আন্দোলন হতে চলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
50501 নামের এই উদীয়মান সংগঠনটি যুক্তরাষ্ট্রের নানা প্রান্তে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে একটি সোশ্যাল সাপোর্ট ওয়েব গড়ে তুলতে চায়, বিশেষত সেই সব প্রান্তিক সম্প্রদায়ের জন্য যারা ট্রাম্প প্রশাসনের নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রতিবাদীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন বৈধ অবৈধের সীমা ছাড়িয়ে দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। তারা উল্লেখ করেছে সরকারি চাকরি ছাঁটাই, সামাজিক নিরাপত্তা দপ্তর বন্ধ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানো, অভিবাসীদের ফেরত পাঠানো, কেবলমাত্র দুটি লিঙ্গকে আইনি স্বীকৃতি দেওয়া ইত্যাদি নানা সিদ্ধান্তের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা হচ্ছে। আন্দোলনের সূত্রপাত সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে রেডিটের আর 50501 সাবরেডিট থেকে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থ, নেতৃত্ব বা কেন্দ্রীয় সংগঠন ছাড়াও এর আয়োজকরা ইতিমধ্যেই 50টি রাজ্যে 80টিরও বেশি শান্তিপূর্ণ প্রতিবাদে সফল হয়েছে বলে দাবি করেছে তাদের ওয়েবসাইট। প্রতিটি কর্মসূচিতে সহিংসতার প্রবল বিরোধিতা করছে 50501 আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, আমরা কারো জাত, ধর্ম, জন্মস্থান বা যৌন পরিচয়ের উপর ভিত্তি করে বিভাজন নয়, একতা চাই। 19 এপ্রিলের এই প্রতিবাদে 1 কোটির বেশি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে দাবি আয়োজকদের। কলকাতা টিভি। এই কিছুদিন আগেও অশান্তির আরেক নাম ছিল বাংলাদেশ, যে আগুনে তছনছ হয়েছিল শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশ, এই অভিযোগ উঠেছিল বারবার। জুলাই মাসের সেই অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। পরে তা খানিক শিথিল করলেও এবার আবার বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সন্ত্রাসবাদ, নাগরিক অশান্তি ও অপরাধের ঝুঁকি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের নাগরিকদের ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশকে লেভেল 3 সতর্কতার আওতায় আনা হয়েছে, আর খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই 3 জেলা অর্থাৎ চট্টগ্রাম হিল ট্র্যাক্টস পড়েছে লেভেল 4 ডু নট ট্রাভেল ক্যাটাগরিতে। এই এলাকাগুলিতে সাম্প্রদায়িক হিংসা, অপহরণ, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ, বিস্ফোরণ ও গুলি চালনার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাই মাসের অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। পরে তা খানিক শিথিল করলেও এবার আবার বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। সন্ত্রাসবাদ, নাগরিক অশান্তি ও অপরাধের ঝুঁকি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের নাগরিকদের ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশকে লেভেল 3 সতর্কতার আওতায় আনা হয়েছে, আর খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই 3 জেলা অর্থাৎ চট্টগ্রাম হিল ট্র্যাক্টস পড়েছে লেভেল 4 ডু নট ট্রাভেল ক্যাটাগরিতে। এই এলাকাগুলিতে সাম্প্রদায়িক হিংসা, অপহরণ, বিচ্ছিন্নতাবাদী আক্রমণ, বিস্ফোরণ ও গুলি চালনার ঘটনা ঘটছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্পষ্ট বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিশেষভাবে ঝুঁকির মুখে। এখন এক অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস, দেশ চালাচ্ছেন, কিন্তু স্থিতিশীলতা এখনো অধরা। মার্কিন বার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদও হঠাৎ করে হিংসাত্মক রূপ নিতে পারে। ঢাকার বাইরে মার্কিন কূটনীতিকদের অপ্রয়োজনীয় যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের রাজনৈতিক জমায়েত এড়াতে ও সংবাদ মাধ্যমের নজরে থাকতে বলা হয়েছে। ইউনুসের বাংলাদেশে অশান্তি আর সাম্প্রদায়িক হিংসার ঘটনা ক্রমশই বেড়েছে। সম্প্রতি মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলাদেশের যোগাযোগ নিয়ে সরব হয়েছিলেন। তার পাল্টা ইউনুস প্রশাসনের তরফে ভারতের দিকেই আঙুল তোলা হয়েছিল। তবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কতা ইউনুসের বাংলাদেশের অস্থিরতা ও বিপজ্জনক পরিস্থিতির উপরই শিলমোহর দিল। কলকাতা টিভি। নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলে প্রচার করেছিল বিজেপি, কিন্তু বাস্তবের ছবিটা কি? ডোনাল্ড ট্রাম্প লাফান ঝাপান যা কিছুই করুন, টু শব্দটি করেননি আমাদের বিশ্বগুরু। এই নিয়ে দেশে তো জল্পনা ছিলই, এবার তাতে নতুন করে হাওয়া জোগালো আমেরিকার টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের প্রভাবশালীদের তালিকা। যে বাংলাদেশের পরিস্থিতির জন্য সে দেশে ভ্রমণে নাগরিকদের ভেবে দেখার পরামর্শ দিচ্ছে আমেরিকা, সেই দেশের প্রশাসনিক প্রধান আবার আন্তর্জাতিক প্রভাবশালীর তালিকায় প্রথম সারিতে উঠে এলেন। আর সেই জায়গায় ভারতীয়রা ব্রত। প্রভাবশালীদের তালিকায় নাম খোদাই মোহাম্মদ ইউনুসের। 2025-এর বিশ্বের 100 প্রভাবশালীর নাম প্রকাশ করেছে আমেরিকার টাইম ম্যাগাজিন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসও। আগেরবার তালিকায় ভারতীয়দের নাম থাকলেও এবার কেন অন্য ছবি? উঠছে প্রশ্ন। বিশ্বগুরু কি ভাবছেন? ট্রাম্প মাস্কের দলে ইউনুস, প্রভাবশালীদের তালিকায় নাম ইউনুসের। তালিকায় ব্রাত্য ভারতীয়রা।
যে মোদী বিশ্বগুরু, যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তির দিকে রকেট গতিতে এগিয়ে চলেছে বলে বিজেপির দাবি, যে বিজেপি পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল, সেখানে ভারতীয়রা ব্যর্থ কেন? এই তালিকাকে যদি মান্যতা দেয়া হয় তাহলে কি উপমহাদেশীয় কূটনীতিতে মোদীর গুরুত্ব কমল? বিশ্বগুরু হিসেবে মোদীর বা বিজেপির দাবি নিয়েও কি প্রশ্ন উঠছে? 2025 সালের বিশ্বের 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে আমেরিকার মর্যাদাপূর্ণ টাইমস ম্যাগাজিন। সেই তালিকায় জায়গা দখল করে নিয়েছেন মোহাম্মদ ইউনুস। গত বছর টাইমসের 100 জন প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক। তবে এবছর ভারতের ভাগ্যে শিখে ছেড়েনি। তালিকায় 100 জনের মধ্যে নাম নেই কোনো ভারতীয়। প্রত্যেক বছরের মতো এবছরও লিডার, আইকন, টাইটানস এই তিনটি তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। গত বছর নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নেয় কিয়ের স্টারমারের দল লেবার পার্টি। এবছর ট্রাম্পের সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। এত বড় তালিকায় কেন ব্যর্থ ভারতীয়রা, উঠছে প্রশ্ন। এই নিয়ে আলোচনা সমালোচনা চলছে আন্তর্জাতিক মহলে। সোমবার ভান্স সফরে আসছেন, এরপরে পুতিন আসার কথা। আন্তর্জাতিক নেতৃত্ব ভারতকে এই যে বৈঠকে ডাকছে, তাহলে কি সেসব শুধুই স্তোক বাক্য? মোদী কি আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের গুরুত্ব বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছেন? কলকাতা টিভি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। সুপ্রিম কোর্ট বনাম রাষ্ট্রপতি ভবন, ছায়া যুদ্ধ চলছে লাগাতার। তামিলনাড়ু বিধানসভার পাশ হওয়া বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে দীর্ঘদিন আটকে থাকা নিয়ে এর শুরু। রাজ্যের তৈরি বিল রাজ্যপাল রাষ্ট্রপতিকে পাঠালে সেই বিল নিয়ে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রপতি এর অন্যথা করলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে। তামিলনাড়ুর ঘটনায় এই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। এরই প্রতিবাদ জানালেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। গণতান্ত্রিক রাষ্ট্রে সর্বোচ্চ ন্যায়ালয় রাষ্ট্রপ্রধানকে নির্দেশ দিতে পারে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তামিলনাড়ু সরকার বনাম তামিলনাড়ুর রাজ্যপাল মামলা। বিধানসভায় অনুমোদিত বিল রাজ্যপালের কাছে দীর্ঘদিন ধরে আটকে। বিলের অনুমোদন আটকে থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ তামিলনাড়ু সরকার। ওই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে। 3 মাসের মধ্যে সিদ্ধান্ত না নিতে পারলে তার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট রাজ্যকে জানাতে হবে। রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল আটকে রাখলে তার কারণ অবশ্যই রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে জানাতে হবে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তোলা প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে রাজ্যকেও সহযোগিতামূলক মনোভাব নিয়ে পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় সরকারের তোলা প্রশ্ন বা পরামর্শ সম্পর্কে যথাযথ উত্তর যত দ্রুত সম্ভব রাজ্যকে দিতে হবে। রাজ্যের উত্তরের পরেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি পদক্ষেপ না করলে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারবে। রাজ্যপালের মতো রাষ্ট্রপতিও কোনো বিল সম্পর্কে ভেটো দিতে পারবেন না এবং বিল আটকে রাখতে পারবেন না। সংবিধান অনুযায়ী বিলের বিষয়বস্তু যদি রাজ্য আইনের এখতিয়ারভুক্ত হয়, সেক্ষেত্রে রাজ্যের অধিকার আটকে রাখা যাবে না। কোনো বিল অসাংবিধানিক মনে করলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন। রাষ্ট্রপতির সেই সাংবিধানিক ক্ষমতা আছে। সুপ্রিম কোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে সমালোচনায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতির মন্তব্য, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ পরমাণু বোমার সমান। সরকারের ওপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ পরমাণু বোমার সমান। রাজ্যের আইন প্রণয়নের ক্ষেত্রে বিলম্বের জন্য সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি এবং রাজ্যপালের অনুমোদনের সময়সীমা বেঁধে দিতে পারেন না। সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ পরমাণু বোমার সমান। শুধুমাত্র সংবিধানের 145(3) অনুযায়ী সুপ্রিম কোর্ট একমাত্র সংবিধানের ব্যাখ্যা দিতে পারে। রাষ্ট্রপতি সংবিধানের উচ্চ পদে আসেন। রাষ্ট্রপতি সংবিধানের রক্ষাকর্তা। মন্ত্রী, সাংসদ, বিধায়ক সবাই সংবিধানের ধারক ও বাহক। সুতরাং রাষ্ট্রপতির ওপরে কোনো নির্দেশ জারি করতে পারে না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সংবিধানের অধিকার ভুলে গেছে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে উপরাষ্ট্রপতির মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে প্রভাব পড়েছে। সংবিধানের এখতিয়ার নিয়ে সাংবিধানিক পদে আসীন এক ব্যক্তির অন্য সংবিধানের স্তম্ভের প্রতি সমালোচনা, দিশেহারায় সাধারণ মানুষ। কলকাতা টিভি। সময় আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।
বারবার আদালতে প্রশ্নের মুখে পড়েছে কখনো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কখনো বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনের সিদ্ধান্ত। আসলে বিজেপি নিজেদের হিন্দুত্বের ধ্বজা তুলে ধরা এবং পরধর্মীয় অসহিষ্ণুতার দলীয় মতাদর্শকে বাস্তবায়িত করতে গিয়ে ভুলে যাচ্ছে দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের কথা। আর তাই প্রশাসন পদক্ষেপ করার পর আদালতে অপদস্থ হচ্ছে। যেমন হলো বুধবার বেআইনি নির্মাণের অভিযোগে মহারাষ্ট্রের নাসিকে হজরত সতপীর সৈয়দ বাবা দরগা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছিল নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশন। দরগা ট্রাস্টের পক্ষ থেকে বম্বে হাইকোর্টে স্থগিতাদেশ চেয়ে রিট পিটিশন দাখিল করে, কিন্তু সেই মামলার কোনো শুনানিই হয়নি বম্বে হাইকোর্টে। কেন শুনানি হয়নি হাইকোর্টের কাছে তা জানতে চেয়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বেআইনি নির্মাণ হয়েছে এই অভিযোগে 1 এপ্রিল মহারাষ্ট্রের নাসিকে হজরত সতপীর সৈয়দ বাবা দরগার অবৈধ কাঠামো 15 দিনের মধ্যে ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে নাসিক মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরেই দরগা ট্রাস্টের পক্ষ থেকে 7 এপ্রিল পুরসভার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। আবেদনে পুরসভার নির্দেশ বাতিল করার আবেদন জানানো হয়। 15 এপ্রিল যে কাঠামো ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা, সে কথাও ট্রাস্টের পক্ষ থেকে আবেদনে জানানো হয়। কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও 16 এপ্রিল অর্থাৎ বুধবার পর্যন্ত এই মামলা বম্বে হাইকোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত হয়নি। আর মঙ্গলবার রাতেই দরগা ভাঙতে পৌঁছে যায় পুরসভার কর্মীরা, যাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি জয় মাল্য বাগচির বেঞ্চে। ট্রাস্টের পক্ষ থেকে আদালতে জানানো হয় 8 এপ্রিল থেকে দ্রুত শুনানির দাবি জানানো হলেও মামলা তালিকাভুক্ত হয়নি বম্বে হাইকোর্টে। ট্রাস্টের অভিযোগ অনুযায়ী বম্বে হাইকোর্ট কি মামলার শুনানি প্রত্যাখ্যান করেছে? যদি তাই হয় তবে তা হাইকোর্টের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে। একে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ বলেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এ বিষয়ে বম্বে হাইকোর্টের বক্তব্য জানতে চেয়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি দরগা ভাঙার বিজ্ঞপ্তির ওপরেও স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি 21 এপ্রিল। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।